সবাইকে আজকের এই দারুণ এক্সপ্লেনারে অনেক অনেক স্বাগত। বিজ্ঞানের পড়া মানে শুধু মোটা মোটা বই আর কঠিন সব থিওরি নয়, বরং বিজ্ঞান লুকিয়ে আছে আমাদের প্রতিদিনের একদম সাধারণ কাজগুলোর মধ্যেও। আজ আমরা সবাই মিলে হয়ে যাব ডেইলি লাইফ ডিটেকটিভ, মানে আমরা খুঁজে বের করব কিভাবে সকাল থেকে রাত পর্যন্ত বিজ্ঞানের মৌলিক সূত্রগুলো আমাদের চারপাশ ঘিরে আছে। আর হ্যাঁ, এই মজার জার্নির পাশাপাশি পরীক্ষার প্রস্তুতিটাও কিন্তু একেবারে সলিড হয়ে যাবে। তো শুরু করা যাক আজকের আয়োজন। আজকের এই এক্সপ্লেনারে আমাদের মূল ফোকাস থাকবে বেশ কয়েকটি চমৎকার বিষয়ের ওপর। প্রথমে আমরা জানব আমাদের চারপাশের পদার্থ সম্পর্কে, এরপর পদার্থের ৩ অবস্থা নিয়ে কথা বলবো। তারপর আমরা চলে যাব খাদ্য ও পুষ্টির দুনিয়ায়, জানব খাদ্যের কাজ ও শক্তির উৎস সম্পর্কে। আর সবশেষে থাকবে পরীক্ষার জন্য দারুণ কিছু প্রস্তুতিমূলক প্রশ্ন। শুরুতেই আসা যাক আমাদের প্রথম অধ্যায়ে, আমাদের চারপাশের পদার্থ। সকালে ঘুম থেকে ওঠার পর যেসব জিনিস ব্যবহার করা হয় সেগুলোর দিকে একটু খেয়াল করলে কি দেখা যায়? বইয়ের ভাষায় এগুলোকেই পদার্থ বা ম্যাটার বলা হয়। সোজা কথায়, যেই জিনিসের ভর বা ওজন আছে আর যেটা একটা নির্দিষ্ট জায়গা দখল করে থাকে সেটাই পদার্থ। যেমন ধরা যাক আমাদের পড়ার বই, এটা টেবিলে জায়গা নিচ্ছে, এর একটা ওজনও আছে। আবার এক গ্লাস পানি, সেটাও গ্লাসের ভেতর জায়গা করে নেয়। তার মানে আমাদের চারপাশে জায়গা দখল করে থাকা আর ভরযুক্ত সবকিছুই আসলে এক একটা পদার্থ। পদার্থ কি সেটা তো জানা হলো। এবার দ্বিতীয় অংশে আমরা দেখব পদার্থের ৩ অবস্থা সম্পর্কে। মজার ব্যাপার হলো, পদার্থ কিন্তু সবসময় এক চেহারায় থাকে না, এটা অনায়াসে রূপ বদলাতে পারে। দৈনন্দিন জীবনের সবচেয়ে দারুণ উদাহরণ হলো পানি। ফ্রিজ থেকে বের করা এক টুকরো বরফের কথা ভাবা যাক। এটা হলো পদার্থের কঠিন অবস্থা। কিছুক্ষণ বাইরে রাখলে সেটা গলে পানি হয়ে যায়, এটা হলো তরল অবস্থা। আবার সেই পানিকে যখন চুলায় ফোটানো হয় তখন তা বাষ্প হয়ে উড়ে যায়, এটাই হলো পদার্থের গ্যাসীয় বা বায়বীয় অবস্থা। মানে দাঁড়ালো, একই জিনিস শুধু তাপমাত্রা বদলালেই ভিন্ন ভিন্ন রূপ নিতে পারে। এখন আমরা ৩ নম্বর টপিকে এই কঠিন, তরল ও গ্যাসীয় অবস্থার একটা দারুণ তুলনামূলক চিত্র দেখব। পরীক্ষার প্রস্তুতির জন্য এই স্লাইডটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটু খেয়াল করলেই বোঝা যাবে, কঠিন পদার্থের নির্দিষ্ট একটা আকৃতি আর আয়তন থাকে, আর এদের দৃঢ়তা বেশ বেশি হয়, যেমন একটা পাথর। অন্যদিকে তরল পদার্থের নির্দিষ্ট আয়তন থাকলেও নিজস্ব কোনো আকার নেই। এক গ্লাস পানিকে বোতলে ঢাললে তা ঠিক বোতলের মতোই আকার ধারণ করবে, কিন্তু পানির পরিমাণ একই থাকবে। আর গ্যাস, বাতাসের কথা ভাবলে দেখা যায় এর নির্দিষ্ট আকার বা আয়তন কোনোটাই নেই। একে যে পাত্রে রাখা হবে এটি সেই পাত্রের পুরো জায়গায় দখল করে নেবে। এবার আমরা চলে যাচ্ছি আমাদের ৪ নম্বর অধ্যায়, খাদ্য ও পুষ্টি। এতক্ষণ তো বাইরের সাধারণ সব পদার্থের কথা বলা হলো, কিন্তু মানবদেহ নামের অসাধারণ মেশিনটা কিভাবে চলে? স্ক্রিনের বাম দিকে খেয়াল করলে দেখা যায় সাইকেলের মতো বাহন চালাতে যেমন নির্দিষ্ট জ্বালানির বা শক্তির প্রয়োজন হয়, ঠিক তেমনি ডান দিকে দেখুন, আমাদের শরীর চালানোর জন্যও কিন্তু স্পেশাল এক ধরনের জৈবিক জ্বালানি বা বায়োলজিক্যাল ফিউয়েল দরকার। আর এই ফিউয়েলটাই হলো আমাদের প্রতিদিনের খাদ্য। আমরা সারাদিন কত কাজ করি, তাই না? হাঁটাচলা করা, স্কুলে যাওয়া, ফুটবল খেলা, এসব করার পর শরীর বেশ ক্লান্ত হয়ে পড়ে এবং প্রচণ্ড ক্ষুধা পায়। তখন ডাইনিং টেবিলে সাজানো এই খাবারগুলো খেলে জাদুর মতো শরীরে আবার শক্তি ফিরে আসে। এই খাবারগুলোই মূলত আমাদের শরীরের ব্যাটারি রিচার্জ করে দেয়। তাহলে বিজ্ঞানের ভাষায় খাদ্য জিনিসটা আসলে কি? শুধু পেট ভরানোর জন্য যা খাওয়া হয় তার সবই কি খাদ্য? আসলে তা নয়। যেসব উপাদান শরীরের গঠন ও বৃদ্ধি ঘটায়, ক্ষয় যাওয়া কোষগুলো মেরামত করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং সবচেয়ে জরুরি কাজ করার জন্য শক্তি উৎপাদন করে, সেগুলোকেই খাদ্য বলে। অর্থাৎ খাদ্য শুধু ক্ষুধাই মেটায় না, এটি আমাদের বেঁচে থাকার আক্ষরিক চালিকা শক্তি। এবার যাচ্ছি ৫ নম্বর অংশে, খাদ্যের কাজ ও শক্তি। সৃজনশীল প্রশ্নের উত্তরের জন্য এই পয়েন্টগুলো একেবারে ঠোঁটস্থ রাখা যায়। খাদ্যের কাজকে একদম গাড়ির জ্বালানির সাথে তুলনা করা যায়। প্রথমত, এটি চলাফেরা ও কাজ করার জন্য শক্তি যোগায়। দ্বিতীয়ত, ছোট থেকে বড় হওয়া কিংবা শরীরে কোনো ক্ষত তৈরি হলে তা সারিয়ে তোলা, অর্থাৎ দেহের গঠন ও ক্ষয় পূরণের কাজটাও খাদ্যই করে। আর তৃতীয়ত, বাইরের জীবাণু থেকে সুরক্ষিত রাখতে শরীরের ভেতরে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে। খাদ্যের বিভিন্ন উপাদানের মধ্যে শর্করা বা কার্বোহাইড্রেট হল শক্তির সবচেয়ে বড় আর দ্রুত উৎস। প্রতিদিনের খাদ্য তালিকায় থাকা ভাত, আলু বা গমের তৈরি খাবারগুলো হলো সেই শর্করার ভাণ্ডার। এগুলো খাওয়ার খুব দ্রুত সময়ের মধ্যেই শরীরে তাপ আর প্রচুর শক্তি তৈরি হয়, যা দিয়ে দৈনন্দিন কাজগুলো একদম নির্বিঘ্নে করা যায়। আমরা চলে এসেছি আমাদের একেবারে শেষ ধাপে, প্রস্তুতিমূলক প্রশ্ন। এতক্ষণ যা যা আলোচনা হলো, চলুন চট করে তা একটু যাচাই করে নিই। একটু মনে করার চেষ্টা করা যাক, যখন পদার্থের ৩টি অবস্থার পার্থক্য নিয়ে কথা হচ্ছিল তখন বাতাসের উদাহরণ দেওয়া হয়েছিল। প্রশ্ন হল, গ্যাসীয় পদার্থের কি নির্দিষ্ট আকৃতি ও আয়তন থাকে? একেবারে সঠিক।
উত্তরটি হল না। গ্যাসীয় পদার্থের নির্দিষ্ট কোনো আকৃতি বা আয়তন নেই। একে ছোট একটা সিলিন্ডারে রাখলে যেমন পুরোটার জায়গা দখল করে নেবে, আবার বিশাল বড় সিলিন্ডারে রাখলেও সেটির সম্পূর্ণ জায়গায় দখল করে ফেলবে। এবার দ্বিতীয় প্রশ্ন, যা সরাসরি মানবদেহ আর ফিউয়েল সম্পর্কিত। আমাদের বেঁচে থাকার জন্য খাবার খাওয়ার প্রয়োজন কেন? পরীক্ষায় আসার মতো এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বইয়ের তথ্যগুলোকে যদি আমরা নিখুঁতভাবে পয়েন্ট আকারে সাজাই, তাহলে উত্তরটা দাঁড়ায় এমন: বেঁচে থাকার জন্য শরীরকে সচল রাখতে হয়, আর এই সচল রাখার জন্য খাদ্য কাজ করার শক্তি যোগায়, দেহের গঠন ও বৃদ্ধি ঘটায় এবং সেই সাথে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে সুস্থ ও সবল রাখে। পরীক্ষায় ঠিক এই পয়েন্টগুলো লিখলেই পূর্ণ নম্বর পাওয়া একেবারে নিশ্চিত। আজকের এক্সপ্লেনারের একদম শেষ পর্যায়ে এসে চমৎকার একটা বিষয় ভাবার জন্য রেখে যাচ্ছি। আমরা জানলাম যে খাদ্য হলো এমন এক জটিল পদার্থ যা শরীরের জ্বালানি হিসাবে কাজ করে। কিন্তু এক প্লেট ভাত বা এক টুকরো আলু ঠিক কিভাবে শরীরের ভেতরে গিয়ে ভেঙে ব্যবহারযোগ্য পেশির শক্তিতে রূপান্তরিত হয়? শরীর কিভাবে এই অসাধারণ কাজটা প্রতিদিন করে চলেছে? এই জটিল প্রক্রিয়ার নামই হলো পুষ্টি বা নিউট্রিশন, যা নিয়ে আমরা আগামীতে আরও গভীর আলোচনা করব। আজকের এই বিজ্ঞানের দারুণ জার্নিতে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।